ওয়েলকাম টু দ্য ডিজিটাল এডুকেয়ার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এর আগের ক্লাস পর্যন্ত আমরা ইন্টারফেস দশা পর্যন্ত পড়েছিলাম। আজকের ক্লাসে আমরা মাইটোটিক ফেস সম্বন্ধে আমরা পড়ব। রেকর্ডিং ঠিক হচ্ছে। আজকে থেকে আমরা মাইটোটিক দশা সম্বন্ধে পড়ব এবং মাইটোটিক দশায় কি কি হয় সেগুলো সম্বন্ধে ভালো করে জানবো। আচ্ছা, ইন্টারফেসে কি হয়েছিল? কোষটা বিভাজনের জন্য প্রস্তুতি নিয়েছিল, তাই না? ওটাকে বলা হয় প্রস্তুতি দশা। ডিএনএ তৈরি হয়েছে, প্রত্যেকটা অঙ্গাণু বিভাজিত হয়েছে, তাই না? এই দশায় কি হবে? অ্যাকচুয়াল বিভাজনটা হবে, মানে একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হবে। এই দেখো ছবিটা দেওয়া আছে। এই গোটা, যদি তোমরা এখান থেকে এই পর্যন্ত ধরো, এটা কি ইন্টারফেস, আর এইটুকু জায়গা হচ্ছে মাইটোটিক ফেস। এটা আবার চারটা দশায় বিভক্ত: প্রোফেস, মেটাফেস, অ্যানাফেস, টেলোফেস। চারটা দশায় বিভক্ত, তারপরে ভাগ হয়ে গিয়ে দুটো কোষ আমাদের তৈরি হয়। এবার এটা তো বিষয় অবশ্যই জানার আমাদের, কিন্তু আমাদের আরেকটা বিষয় সম্বন্ধে জানতে হবে এবার ভালো করে। এই বিষয়টা আরো ভালো করে জানতে হবে। প্রথমে আমরা জানবো মাইটোটিক দশা। এটি ইন্টারফেসের পরবর্তী দশা, পরবর্তী দশা, এবং দুটি পর্যায়ে সম্পন্ন হয়। কি কি? ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। মনে রাখবে, ক্যারিওকাইনেসিস বলতে বোঝায় নিউক্লিয়াসের বিভাজন। নিউক্লিয়াসের ভেতর যে ক্রোমোজোমগুলো আছে না, সেগুলো বিভাজিত হয় কয়টা দশায়? চারটা দশায়। এই যে প্রোফেস, মেটাফেস, অ্যানাফেস আর টেলোফেস। এটা হওয়ার পর কি হয়? সাইটোকাইনেসিস হয়। মানে কোষের ভিতর কি থাকে? সাইটোপ্লাজম থাকে, তাই তো? ওই সাইটোপ্লাজমটা আমাদের এরকম করে ভাগ হয়ে যায়, ভাগ হয়ে লাস্টে দুটো কোষ তৈরি করে। তাহলে নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। এই দেখো, সাইটোকাইনেসিস দ্বারা দুটি কোষের সৃষ্টি হয়। ডিটেলসে জানবো পরবর্তীতে আমরা। এরপর আগের দিন আমরা যেমন ইন্টারফেস পড়েছিলাম, কোষ চক্র বলতে তো আমরা দুটোকেই বুঝি, তাই না? কোষ চক্র বলতে কি বুঝি? যে সকল ঘটনা ঘটে একটা কোষ বিভাজনের শেষ থেকে আরেকটা শুরু পর্যন্ত যা ঘটনা ঘটবে তাকে আমরা বলবো কি? কোষ চক্র। দুটি দশা সম্পন্ন হয়, ইন্টারফেস, মাইটোটিক ফেস। এবার এই কোষ চক্র হয়ে কি লাভ? লাভটা কি? গুরুত্বটা, এটা ভালো করে আমাদের জানতে হবে। প্রথম গুরুত্ব কি? কোষ চক্রের মাধ্যমে কি হচ্ছে? ডিএনএ, আরএনএ, প্রোটিন, প্রত্যেকটা অঙ্গাণু কি সমানভাবে পাচ্ছে না? অঙ্গাণুর সংখ্যা বৃদ্ধি পায়। যত কোষ চক্র ঘটবে, ডিএনএ সংখ্যা কি করবে? বৃদ্ধি ঘটবে। বিভিন্ন অঙ্গাণু যে আছে সেগুলো কি? বৃদ্ধি ঘটবে, এবং সেগুলো কি সমানভাবে বিভাজিত হয়ে কোষগুলিতে উপাদানগুলি কি হবে? ভারসাম্য বজায় থাকবে। এটা একটা গুরুত্ব। দুই নাম্বার, সেটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব। যদি পরীক্ষায় কোশ্চেন আসে, কোষ চক্র কোন প্রোটিন দ্বারা নিয়ন্ত্রিত হয়? দুটি প্রোটিন, সাইক্লিন, আরটার নাম হচ্ছে সিডিকে, বা সিডিকে এর পুরো নাম হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। ডিপেন্ডেন্ট কাইনেস, এটাকে আমরা শর্ট ফর্মে কি বলি? সিডিকে। এই সিডিকে কিভাবে কাজ করে, সাইক্লিন কিভাবে কাজ করে, তোমাদের 10-এর এগুলো না, এগুলো গ্র্যাজুয়েশনে গিয়ে পড়বা। 9, 11, 12-এও পাবা না, একদম গ্র্যাজুয়েশনে যখন করতে যাবে তখন এগুলো পাবা। তাই এখন শুধু তোমাদের কাজ মনে রাখা যে কোন প্রোটিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, সাইক্লিন আর সিডিকে। এই দুটো উৎসেচক কি করে? আমাদের গোটা কোষ চক্রটাকে নিয়ন্ত্রণ করে। এবং কোষ চক্র নিয়ন্ত্রণের আমাদের 3টা স্থান থাকে, এগুলোকে বলা হয় চেক পয়েন্ট। কোথায় গেল চেক পয়েন্ট? খুব ভালো করে পড়বে। কোষ চক্রের গুরুত্ব, কোষ চক্রের গুরুত্ব আকারে কোশ্চেন আসতে পারে কোন প্রোটিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, আসতে পারে কোষ চক্র ব্যাহত হলে কি হয়, ক্যান্সার কিভাবে সৃষ্টি হয়, অথবা আসতে পারে কোষ চক্র নষ্ট হলে কি কি ঘটনা ঘটতে পারে। এক জায়গা থেকে অনেক কোশ্চেন আসবে। এইবার চেক পয়েন্টগুলোর নাম কি কি? একটা চেক পয়েন্টের নাম হচ্ছে G1S চেক পয়েন্ট, এইখানে থাকে। কোথায় থাকে? G1 দশার শেষের দিকে, কাছে একবারে। নেক্সট চেক পয়েন্টের নাম কি? G2M চেক পয়েন্ট। G2M চেক পয়েন্ট কোথায় থাকে? G2 দশার শেষে আর মাইটোটিক দশার শুরুতে। আরেকটা চেক পয়েন্ট থাকে, একে বলা হয় মাইটোটিক চেক পয়েন্ট বা এম চেক পয়েন্ট। এটার কাজ কি? এটা কোথায় থাকে? প্রোফেস, মেটাফেস, অ্যানাফেস, টেলোফেস, এই জায়গাটায় থাকে আমাদের এম চেক পয়েন্ট। মেটাফেস এবং অ্যানাফেসের মাঝখানে। যখন আমরা পড়বো ডিটেলসে বুঝতে পারবে। এবার কথা হলো যে চেক পয়েন্টগুলোর কাজ কি। এবার চেক পয়েন্ট আমাদের যেমন পুলিশগুলো চেকিং করে, তাই তো? রাস্তায় থাকে না বাইক ধরার জন্য,
কি হয়, ওরা কি করে, কেউ চুরি করছে নাকি, চোরাই বাইক, বাইকের লাইসেন্স আছে কিনা সেগুলো দেখে। এবার পুলিশগুলো যদি সেগুলো না দেখতো কি হতো, চুরি করা বাইকের পরিমাণ বেড়ে যেত, মানুষ অবৈধভাবে বাইক চালাতো, বাচ্চাগুলো ছোট ছোট ক্লাস 10-এ পড়া, যাদের বয়স হয়নি, লাইসেন্স নেই, তারাও কি বাইক চালাতো, তার ফলে কি সমস্যা দেখা দিত। ঠিক এরকম কোষের মধ্যে যদি, আমাদের মনে রাখবে কোষ বিভাজন হয় নিয়ন্ত্রিতভাবে, এই না যে অনিয়ন্ত্রিতভাবে একটা কোষ থেকে দুটো, দুটো থেকে চারটা, না। এবং যদি মনে করো যে ডিএনএটা ক্ষতিগ্রস্ত হয়, ডিএনএটা সবসময় কি থাকে, আমাদের বেসগুলো কি থাকে, এ সবসময় টি এর সঙ্গে যুক্ত থাকে, জি সবসময় সি এর সঙ্গে যুক্ত থাকে। এবার দেখা গেল ডিএনএটার মধ্যে কোনোভাবে এখানে সি প্রবেশ করে ফেলেছে, এটা কি ক্ষতিগ্রস্ত ডিএনএ। এই একটা কোষের মধ্যে যদি এরকম ক্ষতিগ্রস্ত ডিএনএ থাকে, পরবর্তী যে কোষগুলো, এটার মধ্যে মনে করে ক্ষতিগ্রস্ত ডিএনএটা আছে, পরবর্তী যে কোষগুলো তৈরি হবে ওর মধ্যেও না ক্ষতিগ্রস্ত থাকবে, তাই না? তাহলে কি এটাকে যদি বিভাজনে পাঠানো হয়, এগুলো থেকে পরে আরো তৈরি হবে, ক্ষতিগ্রস্তই যেতে থাকবে, তাই না? এটা হলে কি গন্ডগোল হবে, তাহলে ওই কোষটাকে বিভাজন করতে দিয়ে লাভ আছে না। ওকে তখন এই চেক পয়েন্ট বলবে তুই থাম এখানে, তোকে আর আমি বিভাজন করতে দিব না। এইগুলো হচ্ছে চেক পয়েন্টের কাজ। এবার বিভিন্ন চেক পয়েন্ট আছে, কোন চেক পয়েন্টটা কখন কোথায় কাজ করে সেটা সম্বন্ধে একটু জানি। জি1 দশায় কি হয়, জি1 দশায় কোষটা দেখে যে আমার বিভাজন হওয়ার জন্য পরিবেশটা অনুকূল কি না। যদি দেখে যে পরিবেশটা একদম পারফেক্ট ঠিকঠাক আছে, তখনই একমাত্র কোষটা বিভাজনে অংশগ্রহণ করে। এবার দেখো, মনে করো যে একটা কোষ বিভাজিত হবে, সেখানকার পরিবেশে খাবারই নেই, তাহলে বিভাজন কি কিছুক্ষণ পরে গিয়ে থেমে যাবে না? কোষটার আকারটা ছোট, তাহলে বিভাজনটা থেমে যাবে পরবর্তী গিয়ে। জি1 চেক পয়েন্টটা এই দশায় গিয়ে থেমে দিবে, বলবে যে তুই আগে নিজে খাবার সংগ্রহ কর, তারপর গিয়ে বিভাজনে অংশগ্রহণ করিস। ওকে বলবে, কোষটাকে বলবে যে তোমার এখন পরিবেশ ঠিক নেই, আমরা পরে বিভাজিত অংশগ্রহণ করব। তাহলে জি1 চেক পয়েন্টের কাজ হচ্ছে এটা, বুঝা গেল? পরিবেশটা ঠিকঠাক আছে, যদি পরিবেশটা ঠিকঠাক না থাকে তাহলে ওখানেও বন্ধ করে দিবে, তোমাকে আর অংশগ্রহণ করতে লাগবে না। আর যদি পরিবেশ ঠিক থাকে তাহলে তো চেক পয়েন্ট বলবে যে এলাও করবে, যে যাও তোমার সব কিছু ঠিকঠাক আছে। লাইসেন্স থাকলে কি হয়, তুমি রাস্তা দিয়ে চলাচল করো, ঠিক এরকম। এবার হচ্ছে কি G2M চেক পয়েন্ট, এই চেক পয়েন্টটা নিয়ে পড়বো। এস দশায় কি ঘটে, ডিএনএর প্রতিলিপিকরণ ঘটে, তাই না? এবার দেখা গেল প্রতিলিপিকরণটা এরকম করে থেকে আমাদের দুটো ডিএনএ তৈরি হয়, তাই তো? এবার দেখা গেল আমাদের প্রতিলিপিকরণটা ঠিক মতো হয়নি, ক্ষতিগ্রস্ত ডিএনএ প্রবেশ করে ফেলছে। টি দেখা গেল নর্মালি থাকে এর সঙ্গে, দেখা গেল এখানে জি প্রবেশ করেছে, এটা কি ক্ষতিগ্রস্ত ডিএনএ অণু। এবার এই না, ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে এরকম, মনে করো টি আছে, নর্মাল এ আছে। এবার যখন আমাদের নতুন ডিএনএ গুলো তৈরি হবে, দেখা গেল এই নতুন ডিএনএটার মধ্যে এই এর সঙ্গে সি যুক্ত হয়ে গেছে, আর টি সঙ্গে দেখা গেল জি যুক্ত হয়ে গেছে। এটা কি ক্ষতিগ্রস্ত না? এই ডিএনএ অণুগুলোর মেরামতি যদি কোথায় ঘটবে, G2 দশায় ঘটবে, তাই তো? এখানে ডিএনএটা তৈরি হয় ডবল, আর এখানে মেরামতি ঘটে, তাই না? পড়েছি আমরা আগের দিন। দেখা গেল মেরামতটা ঠিকমতো হয়নি, তাহলে এই G2 চেক পয়েন্টটা গিয়ে কি করবে, ওকে আটকায় দেবে, তুমি তোমার ক্ষতিগ্রস্ত ডিএনএ অণু মেরামত করে এসো, তারপর তোমাকে আমি এম দশায় প্রবেশ করতে দেব। বোঝা গেল G2M চেক পয়েন্টের কাজ কি? লাস্ট চেক পয়েন্টটা কি, এম চেক পয়েন্ট বা মেটাফেজ মাইটোটিক চেক পয়েন্ট। এইবার আমাদের মেটাফেজ দশায় কি ঘটে, ছবিটাতে যাই তাহলে বুঝতে পারবে। আমাদের মেটাফেজ দশায় ঘটে কি, ক্রোমোজোমগুলো সারি বরাবর অবস্থান করে এক লাইনে, মেটাফেজ প্লেট বরাবর, এটাকে বলে মেটাফেজ প্লেট বরাবর অবস্থান করে, একদম সুন্দর, আর তার দুপাশে কি বেমতন্তুগুলো যুক্ত থাকে। এইবার একটা ক্রোমোজোম যদি এরকম দেখতে হয়, তার দুই পাশে কাইনেটোকোর থাকে, বেমতন্তুগুলো নর্মালি দুই পাশে এরকম করে যুক্ত হয়, মানে এ পাশ থেকে একটা বেমতন্তু যুক্ত হবে, এ পাশ থেকে একটা হবে, কিন্তু দেখা গেল যে এই পাশের বেমতন্তুটা যুক্তই হয়নি, কেবলমাত্র এক পাশ থেকে হয়েছে। এটা হলে কি হবে, ক্রোমোজোমটা যদি এরকম থাকে আর এক পাশে যুক্ত হয়, তাহলে দেখা যাবে টেলোফেজ দশায়, এই যে অ্যানাফেজ দশায় আমরা পড়বো যে ক্রোমোজোমগুলো ভাগ হয়ে যায়। তাহলে কি হতো, যদি এক পাশে যুক্ত হতো, গোটা ক্রোমোজোমটা এক পাশে চলে আসতো, মানে এটা যদি ক্রোমোজোম হতো,
এটা এই পাশে চলে আসতো, ওইদিকে কি যেত, কিছুই পেতো না, তাহলে কি সমস্যা হতো। এই মাইটোটিক চেক পয়েন্টটার কাজ হচ্ছে এটা, যে বেম তন্তুগুলো সঠিকভাবে ক্রোমোজোমের কাইনেটোকোরের সঙ্গে যুক্ত হলো কি না। যদি যুক্ত হয় তাহলে কি ঠিকই আছে, সবকিছু দুপাশে যুক্ত হয়েছে, সিগন্যাল ঠিক আছে। দেখা গেল বেম তন্তুগুলো কাইনেটোকোরের কেবলমাত্র এক পাশে যুক্ত হয়েছে, তাহলে কি হবে, এই চেক পয়েন্ট গিয়ে ওকে ওখানে থামিয়ে দেবে, যে দাঁড়া তোকে আমি যেতে দেবো না ওদিকে। এই হলো তোমাদের কোষ চক্রের গুরুত্ব। চেক পয়েন্ট সম্বন্ধে পড়লাম। এইবার দেখা গেল চেক পয়েন্ট নষ্ট হয়েছে, এই চেক পয়েন্টের জন্য প্রোটিনগুলো যে আছে সেগুলো নষ্ট হয়ে গেছে, তাহলে কি হবে, কেউ আটকানোর মতো থাকবে, তাহলে নেই, রাস্তার পুলিশগুলো নেই, কেউ আছে কি বাইকগুলো ধরার জন্য, নেই, চেক পয়েন্টগুলো নষ্ট হয়ে গেছে। এখানকার যে প্রোটিনগুলো দিয়ে চেক পয়েন্ট নিয়ন্ত্রণ করে সেই প্রোটিনগুলো নষ্ট হয়ে গেছে, তার ফলে কি হবে, আমাদের অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হবে, মানে কেউ আটকাবে না যে এখান থেকে আরো বৃদ্ধি হতে 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 প্রচুর কোষ সৃষ্টি করবে। এই প্রচুর কোষটাকেই বলছি আমরা কি, টিউমার। এই দেখো পরবর্তীকালে টিউমার গঠন করে, টিউমার হলো অবিভেদিত কোষপুঞ্জ, মানে এক জায়গায় অনেকগুলো কোষ জড়ো হয়ে আছে, এগুলো কি করবে, এবার টিউমার আবার দু ধরনের হয়। যখন এক জায়গায় টিউমারটা থাকে, মনে করো আমার টিউমার হয়েছে গলায় শুরুতে, তখন তাকে বলা হয় বিনাইন টিউমার বা শুরু। কিন্তু টিউমারটা দেখা গেলো এখান থেকে আমার মাথায় গেছে, মানে কোষগুলো রক্তবাহের মাধ্যমে গলা থেকে মাথায় চলে গেছে বা কিডনিতে চলে আসছে, তখন তাকে আমরা বলবো মেটাস্টেসিস। এখানে এই প্রক্রিয়াটাকে বলবো মেটাস্টেসিস, এবং তার ফলে টিউমারটাকে বলবো ম্যালিগনেন্ট টিউমার। মেটাস্টেসিস, টিউমার ছড়িয়ে পড়াকে বলে মেটাস্টেসিস, মনে রাখবে, মানে টিউমারটা এখান থেকে আমার পেটে ছড়িয়ে আসলো, তখন তাকে আমরা কি বলবো, মেটাস্টেসিস। আর এর যখনই ছড়িয়ে পড়ে তখন তাকে আমরা বলবো ক্যান্সার। টিউমারটা তখন কিসে পরিণত হয়ে যায়, ক্যান্সারে, এবং এই ক্যান্সার সৃষ্টিকারী কোষগুলোকে বলা হয় ম্যালিগনেন্ট কোষ। মানে মনে করো আমার এটা পাকস্থলীর ছবি, মনে করো আমার এখানে একটা টিউমার সৃষ্টি হয়েছে, এই টিউমার কোষটা একটা রক্তবাহর মাধ্যমে আমার গলাতে চলে আসলো, কোনটা কোষ আসলো, এই একটা কোষ, তাই তো, এই কোষটাকে বলছি ম্যালিগনেন্ট কোষ, মানে ক্যান্সার সৃষ্টিকারী কোষ। এ কি গলায় গিয়ে আবার ক্যান্সার সৃষ্টি করছে, ব্রেনে গিয়েও ক্যান্সার সৃষ্টি করতে পারে। বোঝা গেল ক্যান্সার কি, ক্যান্সার কিছুই না, ক্যান্সার হলো টিউমারটা যখন ছড়িয়ে পড়ে তখনই তাকে ক্যান্সার বলে। টিউমার অবস্থা থাকাকালীন আমাদের যদি কারো হয়, সেটাকে আমরা কেমোথেরাপি দিয়ে বা রেডিয়েশন দিয়ে আমরা টিউমারটাকে নষ্ট করতে পারি। কিন্তু যখনই একবার কোষ ছড়িয়ে পড়ে, মানে মেটাস্টেসিস দেখায়, তখন আর সেই রোগীকে চিকিৎসা করা খুব মুশকিল হয়ে যায়, 90% চান্স আছে যে সেটা সারবে না। এরপরে আমরা একটা নতুন জিনিস সম্বন্ধে আসবো, G0 দশা। G1 দশা শুরু হওয়ার ঠিক আগে আমাদের একটা সিগন্যাল থাকে, এই যে দেখো, দেখতে পাচ্ছ সিগন্যালের মতো, এটা কি লাল চিহ্ন দেওয়া আছে না, মনে করো আমার কোষটা মধ্যে খাবার নেই, যেই জায়গাটায় কোষটা আছে সেখানে পরিবেশের মধ্যে খাবার নেই বা পরিবেশটা অনুকূল না, তখন কোষ কি করবে, কোষ চক্র ওকে প্রবেশ করতে দিবে না, মানে G1 S G2 দশায় প্রবেশ করতে দেবেই না। তখন কোষটা কোন দশায় অংশগ্রহণ করবে, তখন G0 দশায় অবস্থান করবে, মানে পরিবেশটা অনুকূল না হওয়ার জন্য কোষ চক্রের মধ্যে অংশগ্রহণ করতে পারলো না ওই কোষটা, তখন সে কোথায় চলে যায়, G0 দশায়। এই দশায় কি হয়, এই দেখ, কোষ চক্রের G1 দশার যে নির্দিষ্ট বিন্দুতে কোষ চক্র বন্ধ হয়ে যায় এবং কোনো রকম বিপাকীয় পরিবর্তন ঘটায় না এবং কোষটি নিষ্ক্রিয় অবস্থায় থাকে, অর্থাৎ কোষ বিভাজন ঘটে না, তাকে বলা হয় G0 দশা। এই দেখো, ইন দ্য অ্যাবসেন্স অফ গো অ্যাহেড সিগন্যাল, মানে সিগন্যাল নেই যে তুমি কোষ বিভাজনে অংশগ্রহণ করার, তখন কোষটা কোথায় অবস্থান করবে, G0 দশায় চলে আসলো। এবার পরবর্তীতে কোষটার মধ্যে অনেক খাবার পেয়ে গেল, পরিবেশটা অনুকূল হয়ে গেল, তখন কি সিগন্যাল পাবে, গ্রিন সিগন্যাল দেখো আছে না,
তখনও আবার প্রবেশ করবে। এটা এই G0 দশা কোথায় থাকে? G1 দশার একটু পরে, মানে G1 দশাটা পার হওয়ার শেষ হওয়ার একটু আগে থাকবে আমাদের G0। এই দেখো G1টা শুরু হলো এখান থেকে, তাই না? কিন্তু এখানে মনে করো শেষ G1টা, এখানে এর শুরু, এর শেষ পর্যায়ে গিয়ে এরকম করে এই G0 চেক পয়েন্ট, মানে G0 দশাটা থাকে। মানে G1 চেক পয়েন্টটার আগে। G1 চেক পয়েন্টটা কোথায় ছিল? G1 দশার একদম শেষে না? এই দশায় কোষটা যাবে, দেখবে যে পরিবেশ ঠিক নেই, ও G0 দশায় অবস্থান করবে। পরিবেশ ঠিক আছে, চেক পয়েন্ট ক্লিয়ার, কোষ বিভাজনে অংশগ্রহণ, দুটো কোষ তৈরি হয়ে গেল। বোঝা গেল G1 দশা কি? এবার খুব ভালো করে পড়বে G1 দশা এবং কিছু কোষের উদাহরণ দাও যেগুলি G1 দশায় থাকে। যেমন স্নায়ু কোষ, নিউরন একবার তৈরি হয়, একবার তৈরি হয়ে ও সারা জীবন G1 দশায় থাকে। আর ও বিভাজনে অংশগ্রহণ করে না। লেখা ছিল না নিউরন কেন বিভাজনে অংশগ্রহণ করে না? সেন্ট্রোজোম অনুন্নত থাকায়, সেন্ট্রোজোম অনুন্নত থাকায় বিভাজনে অংশগ্রহণ করতে পারো না। তার মানে ও কোন দশায় আছে? G0 দশায় আছে নিউরনটা। যকৃৎ কোষ, আমাদের যে লিভার আছে, লিভারের যে কোষগুলো, সেগুলো কোথায় অবস্থান করে? G0 দশায়। পরিণত আরবিসি মানে লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল, আমাদের যে লোহিত রক্তকণিকা তার মধ্যে নিউক্লিয়াসই থাকে না, মানে পরিণতর মধ্যে বললাম। যেগুলো বাচ্চা মানে একদম সদ্য তৈরি লোহিত রক্তকণিকা, তার মধ্যে নিউক্লিয়াস থাকে। কিন্তু স্তন্যপ্রায়ী প্রাণী মানে মানুষদের ক্ষেত্রে হোক বা যাদের মার দুধ খেয়ে বড় হয় তাদের ক্ষেত্রে কি পরিণত আরবিসির মধ্যে নিউক্লিয়াসই থাকে না, তো কোষ বিভাজন হবে? হবে না। তাহলে ওরা কখনো কোথায় অবস্থান করবে? G0 দশায় অবস্থান করবে। এই হলো তোমাদের বিভিন্ন দশার কোষ চক্রের গুরুত্ব। এরপর আমরা আস্তে আস্তে প্রবেশ করব ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন। কোন কোন দশায় হয়? প্রোফেজ, তারপরে পড়বো আমরা, এটা দুইবার, প্রোফেজ, এই মেটাফেজ, তারপর হচ্ছে আমাদের অ্যানাফেজ এবং এরপর হচ্ছে আমাদের টেলোফেজ। আজকে আমরা যেটা নিয়ে পড়বো সেটা হলো প্রোফেজ দশাটা আমরা ভালো করে পড়বো। প্রথমে আসি আমরা প্রোফেজ দশায়। এই হচ্ছে তোমাদের প্রোফেজ দশা ঘটনা। কি কি ঘটনা ঘটে? যদি তোমরা ইন্টারফেজ দশায় কোনো ক্রোমোজোমকে মাইক্রোস্কোপের ভেতরে দেখো, কেমন দেখতে পাবে? এই যে এরকম ক্রোমোজোমগুলো বিচ্ছিরিভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাই না? ইন্টারফেজ দশা এটা। এবং নিউক্লিয়াসের মধ্যে একটা ঘন অঞ্চল থাকে, তাকে আমরা কি বলি? এই যে নিউক্লিওলাস আছে, নিউক্লিওলাস, এগুলো জিনিস আমরা জানি। এবং আমরা কি জানি? নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? আমাদের নিউক্লিয় পর্দা থাকে, তাই না? এবং পরে নিউক্লিয় পর্দাও আছে। আর কি আমাদের কি থাকে? সেন্ট্রোজোম থাকে, তাই না? এই যে একটা সেন্ট্রোজোম দেখতে পাচ্ছ এখানে, এখানে কয়টা সেন্ট্রোজোম? এখানে টোটাল 2টা সেন্ট্রোজোম আছে। এটা নিয়ে আমরা পরে আসছি। ইন্টারফেজ দশা যদি তুমি দেখো তাহলে তুমি ক্রোমোজোম কোষটা এরকম দেখতে পাবে। এবার কিসে অবস্থান করলো? ডিএনএটা ডবল হয়ে গেল এস দশায়, G2 দশায় রিপেয়ার টিপেয়ার হয়ে গেল, সবকিছু ঠিকঠাক। এইবার ও কোন দশায় প্রবেশ করবে? মাইটোটিক দশায়। মাইটোটিকের প্রথম দশাটার নাম কি? প্রোফেজ দশা। প্রো কথাটার মানে হচ্ছে প্রথম বা আগে, ফেজ মানে হচ্ছে দশা, মানে প্রথম দশা। এবং মনে রাখবে ক্যারিওকাইনেসিসের মানে নিউক্লিয়াস বিভাজনের এটা সবচেয়ে বড় এবং দীর্ঘস্থায়ী দশা। তারপরে দ্বিতীয় দীর্ঘস্থায়ীকে মেটাফেজ, তৃতীয়কে অ্যানাফেজ, 4 নাম্বারকে টেলোফেজ। এবার একটা একটা করে বৈশিষ্ট্য পড়ি। প্রথমে কি হবে? আমাদের যে কোষের নিউক্লিয়াস আছে, ইন্টারফেজ দশার যে নিউক্লিয়াসটা, সেখান থেকে জলের বিয়োজন ঘটবে। এই প্রোফেজ দশার ছবিটাতে এটাতেই করি। এখান থেকে কি হবে? জলের বিয়োজন ঘটবে, মানে নিউক্লিয়াস থেকে জল বেরিয়ে যাবে, H2O বেরিয়ে গেল। এবার কোনো একটা অংশ, মনে করো তুমি একটা বাটির মধ্যে অনেকগুলো ম্যাগি নিয়েছো, নুডলস, এবার এটা জল দিয়ে ভর্তি আছে। জল দিয়ে ভর্তি থাকার ফলে কি হবে? ম্যাগিগুলো ছড়িয়ে থাকবে, তাই না, গোটা আমাদের পাত্রটার মধ্যে। এবার তুমি জলটা বের করে দিলে এখান থেকে, জলটা বের করে, তাহলে কি হলো? ক্রোমোজোমগুলো ম্যাগিগুলো এক জায়গায় জমে থাকবে, তাই না? এখানে মনে করে পড়ে থাকবে। ঠিক এখানেও তাই হয়।
আগে নিউক্লিয়াসের সাথে প্রচুর জল ছিল, তার ফলে ক্রোমোজোমগুলো কি ছড়িয়ে ছিটিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই দশায় কি হবে? প্রোফেজ দশায় জলটা বিয়োজন হবে, ভালো করে মনে রাখবে কিন্তু জলের বিয়োজন সংযোজন পরবর্তীতে আবার টেলোফেজে গিয়ে সংযোজন পূর্ব এমসিকিউ আসতে পারে। তার ফলে কি হবে? ক্রোমাটিন জালিকাগুলো তন্তুগুলো ক্রমশ স্পষ্ট হতে শুরু করবে। এখানে তুমি দেখতে পাচ্ছ কোনো ক্রোমাটিন না, জালের মতো করে ছড়িয়ে আছে, তাই না? কিন্তু এখানে গিয়ে দেখো তো ক্রোমাটিনগুলো দেখো এই সুন্দর করে আবার ভাগ হয়ে গেছে, তাই না? এরকম এরকম হয়ে গেছে না? হয়েছে কি না? আস্তে আস্তে নিউক্লিয় জালিকাগুলো ক্রোমাটিন তন্তুতে পরিণত হচ্ছে এবং তাদের আমরা সুস্পষ্ট দেখতে পাবো। 1 নম্বর পয়েন্ট গেল, জলের বিয়োজন ঘটে। 2 নাম্বার, এই যে কুণ্ডলিকিত হয়ে ক্রোমোজোম গঠন করে তন্তুগুলো আস্তে আস্তে আরো কুণ্ডলী, প্রথমে থাকে মনে করো এরকম করে আছে তন্তুগুলো, তারপরে কি হবে? আস্তে আস্তে আরো কুণ্ডলিকিত হয়ে এরকম করে ক্রোমোজোম গঠন করতে শুরু। ক্রোমাটিনগুলো থাকে এরকম করে, আর ক্রোমোজোম থাকে কুণ্ডলীকৃত পেঁচানো হয়ে ছোট হয়ে থাকে। তারপরে নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে ভেঙে যাবে। কি আমাদের এইটা যদি কোষ ধরি এবং এটাকে যদি আমি নিউক্লিয়াস ধরি এবং আমার এখানে থাকে কি সেন্ট্রিওল, তাই না? এরকম করে সেন্ট্রিওল। এবার ইন্টারফেস দশায় পড়বে যে সেন্ট্রিওলগুলো বিভাজিত হয়ে যায়, তাই না? সেন্ট্রিওলগুলো বিভাজিত হয়ে বিপরীত মরিতে চলে আসে, তাই না? এই একটা সেন্ট্রিওল এখানে আর একটা সেন্ট্রিওল এখানে, তাই তো? সেন্ট্রিওল থেকে কি তৈরি হয়? বেমতন্তু। এরকম করে বেমতন্তু তৈরি শুরু হয়। কোন দশায় বেমতন্তুর গঠন শুরু হয়? প্রোফেজ দশায়। প্রোফেজ দশায় কিন্তু এই বেমতন্তুগুলো গঠন শুরু হচ্ছে। এইবার একটা পর্দা দ্বারা ঢাকা আছে, ক্রোমোজোমগুলো কোথায় আছে? এখানে আছে, তাই তো? এবার এই বেমতন্তুগুলো কি নিউক্লিয় পর্দা ভেদ করে ধরতে পারবে এদের? না। তার ফলে কি করতে হবে? একটা যদি আবরণ থাকে, আমি ওকে ধরতে পারবো কোনো কিছুকে? না। তার ফলে কি করতে হবে? আমাদের এই নিউক্লিয় পর্দাগুলোকে ছোট ছোট টুকরোয় ভাঙতে হবে। এই যে আমরা ছোট ছোট টুকরোয় ভেঙে দিলাম নিউক্লিয় পর্দাগুলোকে, ভেঙে গেল খণ্ড খণ্ডে। এবার ক্রোমোজোমের একটা কি থাকে? ঘন অঞ্চল থাকে না, যাকে আমরা কি বলি? নিউক্লিওলাস, যেখানে আরএনএ তৈরি হয়, তাই তো? এটাও আস্তে আস্তে ভাঙতে থাকবে, এটা এরকম করে ভাঙতে থাকবে। এই হচ্ছে প্রোফেজ দশার প্রধান বৈশিষ্ট্য। নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটবে, মনে রাখবে অবলুপ্তি ঘটানো শুরু হবে, এই না যে শেষ হবে। এখানে অবলুপ্তি ঘটানো শুরু হয়। এই দেখো, প্রকৃতপক্ষে নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস সম্পূর্ণরূপে অবলুপ্ত কোথা হয়? প্রো মেটাফেজ, মানে মেটাফেজ দশার প্রো মানে হচ্ছে আগে। কার আগে? মেটাফেজ দশার আগে। যদি পরীক্ষায় আসে কোন দশায় অবলুপ্ত ঘটে, তাহলে প্রোফেজই লিখবা। যদি আসে যে সম্পূর্ণভাবে কথাটা উল্লেখ থাকে যে কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস সম্পূর্ণভাবে অবলুপ্ত হয়, তাহলে পরীক্ষায় কোশ্চিন লিখবে মেটাফেজ দশায়। যদি আসে অবলুপ্ত হয়, তাহলে প্রোফেজই লিখবা। যদি সম্পূর্ণ কথাটা উল্লেখ করা থাকে, তবে লিখবা মেটাফেজ। গেল? এই যে বেমতন্তুর গঠন শুরু হয়। এরপরে কি হবে? এই যে প্রোফেজ দশায় এই যে বেমতন্তু গঠন শুরু হচ্ছে, সেন্ট্রোজোমগুলো দুটো বিপরীত মরিতে চলে আসছে, এবং মেটাফেজ দশায় গিয়ে আমরা দেখব এই নিউক্লিয় পর্দাটা না থাকায় বেমতন্তুগুলো গিয়ে ক্রোমোজোমের সঙ্গে গিয়ে যুক্ত হচ্ছে। পরবর্তীতে আমরা পড়ব। এইবার মনে রাখবে প্রাণীদেহের আমাদের যে সেন্ট্রিওল থেকে বেমতন্তু তৈরি হয়, তাই তো? এই যে সেন্ট্রিওলটা আছে এরকম করে, এই একটা দুটো, এখান থেকে কি আমাদের বেমতন্তুগুলো তৈরি হচ্ছে, তাই না? এটা কার ক্ষেত্রে? প্রাণীদের ক্ষেত্রে। সেন্ট্রোজোমের সেন্ট্রিওল থেকে প্রাণীকোষে বেমতন্তু তৈরি হয়। কিন্তু মনে রাখবে উদ্ভিদের ক্ষেত্রে সেন্ট্রোজোম থাকেই না। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে বেমতন্তুটা কে তৈরি করবে? মাইক্রোটিবিউল। এবার যদি তুমি ভালো করে বেমতন্তুকে দেখো, ছবি আশা করি আছে, এই যে একটা বেমতন্তু এরকম দেখতে হয়, এরকম সবুজ সবুজ দেখতে পাচ্ছ, তার মধ্যে একটা একটা এরকম করে আছে, তাই তো? এই এক একটা প্রোটিনকে বলা হয় টিবিউলিন।
টিউবিউলিন। এই একটাকে বলা হয়, একটা প্রোটিনকে বলা হয় টিউবিউলিন প্রোটিন। এই টিউবিউলিন প্রোটিনগুলো পরপর যুক্ত হয়ে আমাদের বেমতন্তু তৈরি করে। কিন্তু এখানে যে একটা লাইন দেখতে পাচ্ছ, এরকম করে টিউবিউলিন প্রোটিনগুলো প্রথমে তৈরি করে মাইক্রোটিবিউল, TUBULE। এই একটা টিউবিউলিন পরপর যুক্ত হয়ে কি তৈরি করবে? মাইক্রোটিবিউল। আর অনেকগুলো মাইক্রোটিবিউল পরপর এরকম করে সাজিয়ে কি তৈরি করবে? আমাদের বেমতন্তু। বোঝা গেল বিষয়টা? সবার কাছে ক্লিয়ার? এইবার উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, আমাদের উদ্ভিদের ক্ষেত্রে আমাদের এই বিষয়টা খুব একটা ক্লিয়ার নেই যে কিভাবে বেমতন্তু তৈরি হয়। ভালো বইয়েও ঠিক মতো করে দেওয়া নেই। এটা যদি উদ্ভিদ কোষটা ধরলাম আমি, এটা যদি ক্রোমোজোম হয়, উদ্ভিদের ক্ষেত্রে মাইক্রোটিবিউলগুলো নিজেরাই নিজেদের সাজিয়ে রাখে। বিজ্ঞানীরা বলে যে ওরা নিজেরাই পরস্পর যুক্ত হয়ে এরকম করে বেমতন্তু তৈরি করে। এখানে কোনো রকম এরকম করে প্রাণীদের ক্ষেত্রে সেন্ট্রিওল নেই যে এখান থেকে বেমতন্তু তৈরি হবে। মাইক্রোটিবিউলগুলো নিজেই নিজেদেরকে সাজিয়ে এরকম করে বেমতন্তু গঠন করে। বোঝা গেল? আসো পয়েন্টটাতে কি লেখা আছে, এই দেখো। সেন্ট্রোজোম থাকে না, এক্ষেত্রে সাইটোপ্লাজমীয় মাইক্রোটিবিউলগুলি নির্দিষ্ট রীতিতে সজ্জিত হয়ে বেম বা স্পিন্ডেল গঠন করে। এইবার যেহেতু বেমতন্তুগুলি অ্যাস্ট্রাল থেকে তৈরি হয় না, মানে সেন্ট্রিওলের থেকে তৈরি হয় না, সেজন্য উদ্ভিদ কোষের স্পিন্ডেল বা বেমতন্তুগুলি এটা একটা প্রাণীদের যে ব্রেমটাকে তাকে বলা হয় অ্যাস্ট্রাল ব্রেম, আর উদ্ভিদের ব্রেমটাকে বলা হয় অ্যানেস্ট্রাল। কোথায় লেখা আছে অ্যানেস্ট্রালটা? এই যে অ্যানেস্ট্রাল ব্রেম বলা, এটুকু জাস্ট মনে রাখো তাহলে হবে। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে মাইক্রোটিবিউল থেকে তৈরি হয় ব্রেম, প্রাণীদের ক্ষেত্রে সেন্ট্রোজোম থেকে ব্রেম তৈরি হয়। প্রাণীর ব্রেমকে বলা হয় অ্যাস্ট্রাল ব্রেম, আর উদ্ভিদের ব্রেমকে বলা হয় অ্যানাস্ট্রাল ব্রেম। এরপরে আসবো আমরা মেটাফেজ দশায়। প্রোফেজ গেল, মেটাফেজ দশায়। যারা ভিডিও দেখছো, মেটাফেজ দশাটা তোমরা পরের ভিডিওতে পেয়ে যাবে। তো আজকের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটি এবং কমেন্ট করে জানাবে যে তোমার ভিডিওটি কেমন লাগলো। পরের ভিডিওতে কিন্তু আমরা মেটাফেজ নিয়ে পড়বো।